এমন কথায় ফারিয়া একেবারে অবাক হয়ে গেল। তার মনেও হয়তো বিহানের জন্য সফট কর্নার তৈরি হয়ে গেছে। তাছাড়া হুট করে শুনে আনন্দিত লাগছে কেন? তবুও সে মনে কি যেন ভেবে দূরে সরে গিয়ে কাচুমাচু হয়ে বলল, আপনার মাথা আছে নাকি গেছে ভাইয়া? আপনার বয়স আর আমার বয়স দেখেছেন? কেন? আমাকে কি তোমার বুড়ো মনে হয়? অবশ্যই। আর কথা সেটা না, কথা হচ্ছে এক সপ্তাহের মধ্যে কিভাবে ভালোবাসা হয়ে যায়। ফারিয়া এই প্রশ্নে নিজের দ্বিধা প্রকাশ করল। এরকম তাড়াতাড়ি ভালোবাসা অনুভব করার বিষয়টি তার কাছে একটু অদ্ভুত লাগলো। বিহান এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বলল, অ্যাকচুয়ালি এটা আজ এমন এটা আজ এখনই আমি রিয়েলাইজেশন করলাম। ফারিয়া আরও অবাক হয়ে গেল। বিহান কিভাবে এমন এক অনুভূতি অনুভব করছে। বিহান তার অনুভূতি আবারও ব্যাখ্যা করল। এই তো, তোমার বিপদের কথা শুনে বুকটা একদম ধুপ করে উঠল। অস্বস্তি বোধ করছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। তোমার কোনো ক্ষতি হয়েছে কিনা ভেবে প্রচণ্ড খারাপ লাগছিল। কেন হচ্ছিল জানো? ভালোবাসায়। তাহলে এটাই কি সত্যি ভালোবাসা না? বিহানের এই কথাগুলো ফারিয়ার হৃদয়ে একটা গোপন অনুভূতি তৈরি করলো। বিহান কি সত্যি বলছে? ফারিয়া কিছুটা নির্বিকার হয়ে বলল, জানি না ভাইয়া, বাদ দিন। এসা আপু কোথায়? ঠিক আছে আপু। ফারিয়া হঠাৎ তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল। সে সব কিছু বাদ দিয়ে আপু সম্পর্কে জানতে চাইলেও যেন কথা এড়িয়ে যেতে পারে। তাছাড়া বোনের চিন্তা তো আছেই। বিহান শান্তভাবে বলল। গ্যারেজের ভেতরে আশিসের সাথে আছে। ফারিয়া তখন অস্থিরভাবে বলল। আমিও যাবো। বিহান জানিয়ে দিল। না, আশিস যেতে নিষেধ করেছে। চলো, তোমাকে বাসায় রেখে আসি। না, আমি আপুকে ছাড়া বাসায় যাবো না। বিহান জানে ফারিয়া তার আপুর প্রতি বিশেষ কিছু অনুভূতি রাখে। তবুও কিছু করার নেই। ফারিয়াকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাওয়ার জন্য আশির অর্ডার দিয়েছে। আশির এই মুহূর্তে অনেক রেগে আছে। কথা না শুনলে বিরাট অঘটন ঘটে ফেলবে। আজ দেখেছে এশার জন্য আশিরের ছটফট করার সিন। বিহানকে সাথে আনার উদ্দেশ্যই হচ্ছে ফারিয়াকে রেখে আসা। এইসব ঝামেলা আশির একাই ডিল করবে। বিহান দৃঢ়ভাবে বলল, না, থাকা যাবে না ফারিয়া। আমাদের এখনই বেরিয়ে যেতে হবে। কিন্তু কোনো চিন্তা না। এশার সাথে আশির থাকলে চিন্তার কোনো কারণ নেই। চলো আমার সাথে। ফারিয়াকে আর কোনো জবাব দেওয়ার সুযোগ দেওয়া হলো না। শুধু এক পলকে বিহান তাকে শক্ত করে হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। বিহানের উপস্থিতি তাকে একটা অদ্ভুত শান্তি দেয়, যেন কোনো বিপদই তাকে ছুঁতে পারবে না। যার ফলে ফারিয়া আর কিছুই বলল না। গাড়ির ইঞ্জিন স্টার্ট করেই বিহান ধীরে ধীরে গাড়ি চালিয়ে নিয়ে গেল। এইদিকে জুবাইর এখনও আশিরের পায়ের নিচে আধশোয়া হয়ে পড়ে আছে। তারই মধ্যে এশার মুখে সামান্য পীড়া দেখা দিল। 4 দিন পর তাদের দেখা হলো। এশা ভেবেছিল আশির আসবে না, কিন্তু আশির এসে তাকে ভুল প্রমাণ করে দিল। 4 দিন যেন এক যুগের মতো লেগেছে। এশার কাছে আশিরের উপস্থিতি যেন এক ভয়ঙ্কর সংকেতের মতো ঠেকছে। আশিরের মুখাবয়ব একদম স্থির, যেন সে প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এক ধরনের অপরূপ ব্যক্তিত্ব যেন তার মধ্যে প্রতিফলিত হয়েছে। পুরো পা দিয়ে জুবাইরকে পিষে ফেলেছে। ব্যথায় কাতরিয়ে জুবাইর বলে উঠল, তোর ফ্রেন্ড হই আমি আসির, ছেড়ে দে আমায়। তার থেকে ভালো হয় আমরা একসাথে। আর একটা ওয়ার্ড মুখ দিয়ে বের করতে পারল না। তার আগেই জুবাইরের মুখ টেনে ধরে নাক চেপে ধরল। জুবাইরের দম নেওয়ার রাস্তা বন্ধ করে দিল। রক্তচক্ষু লাল চোখ নিয়ে আশির ধারালো গলায় বলল, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো মাথায় বাচ্চা। এই মুখে এসে নামও মুখে নেবি না। যেখানে আমার জানকে আমি রাগে একটা থাপ্পড় দিইনি, সেখানে তুই তাকে স্পর্শ করেছিস কোন সাহসে? একদম জীবন্ত কবর দিয়ে দেবো তোকে, তবু ওকে লাশ খুঁজে পাবে না। হুম হুম জুবাইর কথা বলতে পারছে না। করে চোখ দিয়ে ইশারা করছে ছেড়ে দেওয়ার জন্য। শরীরের রক্তগুলো চোখ দিয়ে হাজির হলো। পুরো চোখ লাল হয়ে আছে, যেন ফেটে বাহিরে চলে আসবে। এসে সেসব দূর থেকে দেখেই তার আত্মা লাফাচ্ছে। ভয় বারবার তার শরীর কেঁপে উঠছে। এটা কি সত্যি আশির? তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। চোখে চোখ পড়তেই এসে আবার চেষ্টা করলো তার হাত খুলে ফেলার, কিন্তু আশিরের দীপ্ত দৃষ্টি তার প্রতি পদক্ষেপকে অসফল করে তুলছে। এসে যখন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজের মুক্তির জন্য চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তেই এক সিকিউরিটি গার্ড এগিয়ে এসে তার হাত খুলে দিতে চাইল।
জুবাইরের দিকে নজর থাকলেও আশিরের সব দিকেই খেয়াল আছে। সেই বিলম্বেই আশিরের কণ্ঠস্বর সবার হৃদয়কে ঝাঁকিয়ে দিয়ে বলল। ডোন্ট টাচ হার। আশিরের কণ্ঠের ধার যেন কাটারের মতো তীক্ষ্ণ শোনালো এবং তার চোখে প্রতিশোধের এক অদম্য সংকল্প স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। সিকিউরিটি গার্ড সেই ভয়ঙ্কর দৃষ্টির সামনে হিম হয়ে গিয়ে তার হাত থামিয়ে দিল, মাথা নিচু করে এশার কাছ থেকে সরে গেল। জাহিদ কিছুই বুঝল না, এশাকে খুলতে দিচ্ছে না কেন, এভাবে বেঁধে রাখার কারণ কি। আশিরের মতিগতি বোঝার কারো এখনো বুদ্ধি হয়নি, কিন্তু জাহিদ জানে আজ জুবাইরের মৃত্যু খুব ভয়াবহ হবে। তৎক্ষণাৎ সরু গলায় জাহিদ বলে উঠল। ভাই, ভাবিকে খুলে দিব কি? জাহিদের দিকে চেয়ে ভয়াবহ দৃষ্টিতে কটাক্ষ গলায় সে বলল। তোমাকে মাথা দিতে বলেছে জাহিদ? মাইন্ড ইউর ওন বিজনেস, ডু দ্য জব ইউ কাম হিয়ার টু ডু। এশার কাছে সবাই যেতে নিষেধ করেছে, তার মাঝে তুমি শামিল আছো। গট ইট? জাহিদ থতমত খেয়ে গেল, তারপর ভীতু নিয়ে বলল। সরি ভাই। Quietly bring what I asked you to bring right now. ওকে ভাই, ব্রিং ইট রাইট নাও। এরপর আশির মাটি থেকে জুবাইরের কলার ধরে তাকে তীব্রভাবে তুলল, তার সর্বশক্তি দিয়ে হাত দিয়ে একদম পেট বরাবর ঘুষি দিল। জুবাইর নিজেও এক ঘা দিতে ধরল কিন্তু পাইল না, তার আগেই জুবাইরের গলা চেপে ধরল সঙ্গে সঙ্গে। জুবাইরের শ্বাস আটকে গেল, সে তার গলা থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো। আশির জোরে আদেশ স্বরূপ পোলাপাইনদের বলল। একটা ড্রাম ভর্তি গরম পানি নিয়ে আয়, একদম যেন শরীর ঝলসে যায়, কিন্তু শরীর থেকে রুহ যেন বের না হয়ে যায়। মাদারের চামড়াগুলো পিলিং করে তোদের জন্য লেদার জ্যাকেট বানাবো। জুবাইরের বিলম্বে মুখ নীলবর্ণ ধারণ করেছে, মুখ ফ্যাকাশে করে বলল। উহ উহ আহ ছাড় আসির, দম নিতে পারছি না। আশির পাগলের ন্যায় আরো শক্ত করে গলা চেপে ধরে ঠান্ডা এক হাসি দিয়ে বলল। ভয় নেই চারজ, একেবারে মেরে ফেলবো না। আসলে কি জানিস, ধীরে ধীরে মারার যে আনন্দ, সেটা এক মুহূর্তে শেষ করলে পাঁচই লাগে। রান্নার প্রসেস যেমন হয় তেমন ধীরে ধীরে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে মারবো, চিন্তা করিস না। আশিরের কথা যেন কোনো ভয়ানক খেলা শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। চোখে সেই অদম্য আগুন আছে যা তার প্রতিটি কথাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। জুবাইর হঠাৎ করে গলা অনেক কষ্টে ছাড়িয়ে দ্রুত দৌড় দিতে শুরু করলো। এশা শান্তভাবে বসে আছে, যেন তার চারপাশে ঘটে চলা সব কিছুই তার কাছে অদৃষ্টের মতো অজ্ঞাত। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। এত বড় দল আশিরের কাছে কিভাবে, আর রিভলভারের সাথে আরও হাতিয়ার নিয়ে আশির কি করবে। যতটুকু সম্ভব পেছনে ফিরে দৌড়াতে গিয়ে দলের লোক আবার তাকে ধরে ফেলল। এবার তাকে ঘিরে ধরল চারপাশ থেকে, আর একের পর এক ঝাঁঝালো ঘুষি এসে পড়ল জুবাইরের শরীরে। আশির কোনো প্রতিক্রিয়া দেখায়নি, একটুও অসাড় হয়নি। সে একভাবে দাঁড়িয়ে থাকলো, তার অভ্যন্তরে যেন কিছু বিশাল পরিকল্পনা পোক্ত হয়ে চলেছে। কয়েকটি চেয়ার টেবিল পাতিয়ে দেয়া হচ্ছে রুমের মাঝখানে। আশির চুপচাপ চেয়ার টেনে এশার বিপরীতে বসে পড়ল। এশাও অভিমানের চক করে উপর দিয়ে কথা বলছে না। আশি নিশ্চুপ হয়ে অপেক্ষা করতে লাগলো। তার সামনে একটি টেবিল রাখা হলো, যেখানে নানান ধরনের হাতিয়ার যেমন চাকু, পিস্তল, রাইফেল, তলোয়ার, বল্লম, হাতুড়ি, ড্যাগার, বোমা, গুফু, বর্ষা স্থাপন করা হয়েছে। আশির চেয়ারে পা তুলে সবার দিকে এক শীতল দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর রাখা চাকু দিয়ে এক মুহূর্তের জন্য নজর দিল। হাতে ধরা গুলি যেন তার পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। এশার চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। এক অদ্ভুত অস্পষ্টতা এসে জমা হলো। এসব অস্ত্র হাতিয়ার সামনে দেখে এশা শুকনো একটা ঢোক গিলল। এসব শুধু মুভিতেই দেখেছিল, আর আজ প্রথম স্বচক্ষে দেখল। কেমন যেন জানার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেল তার। এশা তৎক্ষণাৎ জিজ্ঞেস করতে যাবে, তখনই আশির হিংস্রতা ভরা নজরে তাকালো। এশা হালকা বিষম খেল। আজ আশিরের ব্যক্তিত্ব একদমই ভিন্ন। আশির তবুও নিশ্চুপ। খানিকক্ষণ পর বড় একটি হিটার ওয়ার্মার ড্রাম নিয়ে চলে এলো। জুবাইরকে দুপাশে দিয়ে ধরে দলের লোক সামনে আনলো। জুবাইর তার মুখে কোনো ভয় নেই, বরং তার মুখে রাগ ফুটে উঠেছে। আশির লাফ দিয়ে হাতে ড্র্যাগার নিয়ে উঠে ভ্রুকুচকে জুবাইরের কপাল বরাবর মেরে দিল। কপালটা মুহূর্তেই দুভাগ হয়ে কেটে গেল। এশা তখনই ভয়ে চোখ বন্ধ করে নিল। জুবাইর জোরে ব্যথায় বলল। ইস!
জুবাইরের কপালের কাটা অংশ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে শুরু করলো। শির পৈচাসিক হাসি দিয়ে দুহাত প্রসারিত করে কাটা কপালে হাত দিয়ে সেই রক্ত দিয়ে তার পুরো মুখ হোলির মতো মেখে দিল। জুবাইর ব্যথায় আরও কুকিয়ে উঠল। ব্যথায় মরে গেলাম। আশির হুঙ্কার দিয়ে পুরো দুহাতের রক্তে রঞ্জিত হাতের দিকে তাকিয়ে বিপর্যস্ত হয়ে জোরে ভয়ঙ্কর হেসে বলে উঠল, ব্যথা না পেয়ে আমার থ্যাঙ্কস জানা চারজ। তোর এই লেদানো মার্কা মুখে আমার জানের থুতু লেগেছিল, সেটা তোর দূষিত রক্ত দিয়ে পরিষ্কার করে দিলাম। কত বড় উপকার করলাম ভাব একবার। কি করছেন আপনি? আপনি কি আদৌ কোনো সুস্থ মানুষ? একবারও হাত কাঁপলো না আপনার? ছুরি দিয়ে কেউ এইভাবে কাউকে আঘাত করে? আশিরের বিষয়টা খুব খারাপ লাগলো। জুবাইরের জন্য কিসের এত ছটফট কর্নার? তার মানে কি জুবাইরের কষ্টে তার কষ্ট হচ্ছে? কোথায় আশিরকে বাহবা দিবে, সমাজের একটা ধর্ষককে শাস্তি দিচ্ছে, কিন্তু এখানে তো ব্যাপারটাই উল্টো। না, এটা একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। আশিরের মাথা বিগড়ে গেল। টেবিল থেকে গুফু নিয়ে হাতে পড়ে নিল। জুবাইরের পেটের মাঝে আঘাত করল। পেট কেটে হালকা রক্তের দেখা মিলল। রাগে বারবার পেটে আঘাত করছে আর হুঙ্কার দিয়ে বলছে, প্রেম সত্যি এক কঠিন যন্ত্রণা, বুঝছিস? তুই না তো প্রেমের শৃঙ্খলা নিজেকে বেঁধে ফেলতে পারবি, আর না তার যন্ত্রণা সহ্য করতে পারবি। এ যেন কাঠারের আঠার মতো, একবার ধরলে পিছু ছাড়তে পারবি না। এশার সাথে কোনো কথা বোঝে না আশির, বরং তার রাগ গভীরভাবে জমিয়ে রেখেছে। তবুও একসময় সে সেই রাগের প্রতিফলন ঘটাবে। এশার প্রতি উত্তর উপেক্ষা করে আশির অন্যদিকে তাকিয়ে এমনভাবে কথা বলল যেন তার মনের সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এশা কিছু বুঝতে না পেরে পুনরায় আশ্চর্যকর গলায় বলল, কে আপনি আশির? কি আপনার পরিচয়? কোনো উত্তর না দিয়ে আশির নির্দিষ্ট লক্ষ্য ভেদে চোখ রেখে ডিরেক্ট টেবিল থেকে চাকু হাতে তুলে নিল এবং তা একটানে এশার গলায় রেখে দিল। এশার সারা শরীর কাঁপতে শুরু করলো আর তার চোখ বড় বড় হয়ে গেল। আশিরের চোখে এখন এক ভয়াবহ ঝড়ের তাণ্ডব বইছে, যা আর কোনো পরিস্থিতিতে থামানো যাবে না। এশা যখন সন্ত্রস্ত চোখে তাকালো তখন আশিরের মুখে এক কঠোর অভিব্যক্তি ফুটে উঠল, যেন সে কোনো দয়া দেখানোর মাঝে নেই। তার প্রতিটি গতিতে যেন এক অদৃশ্য যুদ্ধের ছায়া আছে। তখনই এশার মুখে বুড়ো আঙুল দিয়ে সে নীরব থাকতে ইঙ্গিত করে ভয়ঙ্করভাবে বলে উঠল, Shh. I will talk to you later. Don't utter another word. First, take care of Jubar's matter. Then I will come to you. Until then, sit quietly like a child. এত কাছে চাকু দেখে এশার শরীর ভয়ে শিউরে উঠল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। কে আতঙ্কের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। মাথা নিচু করে কিছুটা দ্বিধা নিয়ে নিজের সম্মতি জানালো, যেন নীরবেই হ্যাঁ সংকেত প্রদান করল। তখনই আশির চাকু তার গলা থেকে সরিয়ে দিল। অপর পাশে অনরমে জুবাইরের মুখ দিয়ে গলগলানি বের হচ্ছে। মুহূর্তেই পেট কেটে রক্ত বেরিয়ে কাটা জায়গা ফাড়া ফাড়া হয়ে গেছে। জুবাইরের পরিধান করা শার্ট ছিঁড়ে গেছে। যেখানে যেখানে গফুর আঘাত পড়েছে শার্ট ভেদ করে লাল বর্ণ রক্তের সমারোহ শুরু হয়ে গেছে। কোনো কথার জবাব দেওয়ার মতো তার পরিস্থিতি নেই। তবুও তেজের জোরে আবার বলল, তোর হাতে মরে গেল আমি এটাই বলবো যে পরের জন্ম আমি পরীকেই চাইব। আশিরের চোয়াল শক্ত হলো। টেবিল থেকে রাইফেল নিয়ে জুবাইরের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটারের গলায় বলে উঠল, পরবর্তী জন্ম বলে কিছু নেই পাগলা। এই জীবনে যে বিজয়ী সে চিরকালই জয়ের অধিকারী, আর কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। রাইফেল বের করে আবারও তীব্রভাবে বলল, তাহলে তোকে আমার হাতে মৃত্যু উপহার দেয়? এই, কে কোথায় আছিস? হিটে ওয়ার্মার ড্রামটা এখানে নিয়ে আয়। আজ মাদারিকে নিজ হাতে লাস্ট বার স্নান করাবো। আশিরের বলা কথায় পুরো গ্যারেজ আটকে উঠল। পরিস্থিতি সবার আত্মাকে কাঁপিয়ে তুলল। এই বুঝি টেরিবল ডেট এর সূচনা। সঙ্গে সঙ্গে গরম ফুটন্ত পানির ড্রাম তাদের সামনে নিয়ে এলো। পানির ভেতর জুবাইরকে কয়েকজন মেরে চুবিয়ে দিল। জুবাইর ব্যথায় জ্বলনে উত্তপ্ত হয়ে গেল। তার পুরো গা ঝলসে যাচ্ছে আর জোরে চিৎকার করতে লাগলো। সে একটি মগ দিয়ে জুবাইরের মাথায় গরম পানি ঢালতে লাগলো। এহ এহ ভয়ঙ্কর কণ্ঠে সে বলে উঠল, হ্যাপি জার্নি চারজ।
কিছুক্ষণের মাঝেই জুবাইয়ের জ্ঞান হারিয়ে ফেলল। পুরো শরীর ড্রাম থেকে বাহিরে বের করে একটি টেবিলে শুইয়ে দিল। জুবাইরের গায়ের চামড়া উত্তপ্তে খসে গেছে একদম। কয়েকজনকে চামড়া খসাতে বলা হলো। আশির তখনই ছুটে গেল এশার কাছে। এশার কাছে গিয়ে চেয়ার থেকে তাকে খুলে দিল। আশিরকে মোটেও স্বাভাবিক মানুষ মনে হচ্ছে না, তাই এশা কোনো কথা বলার সাহস পেল না। জুবাইরের এমন অবস্থা করেছে এটা এশাও জানে না। এশাকে নিয়ে সেই জ্বলন্ত ড্রামের সামনে টেবিলে নিয়ে গেল। জুবাইরের চামড়া আর নেই, মাংসে গড়া রক্ত দিয়ে ভরা, যেই দৃশ্য চোখে দেখার মতো নয়। কেউ জ্বলে যাওয়ার নিশান পড়ে গেছে। এশা এক ঝাঁকিত কণ্ঠে চিৎকার করে উঠল। আশির তখনই মুখ চেপে ধরে কোনো হিংস্র পশুর ন্যায় তাকালো। এশাকে শক্তপোক্ত হাতে টেনে টেবিলের সামনে থেকে চাকু তুলে আশির তার হাতে দিয়ে দিল। এশা হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু আশির আরও জোরে চাকু নিয়ে চেপে ধরেছে। আজ এশার হাতেই জুবাইরের ওপর লাস্ট আঘাত হবে। আশিরের মুখে পৈশাচিক হাসি বিদ্যমান। এশার কপাল ঘেমে থুতনিতে এসে ঠেকেছে। এশা কাঁপা কাঁপা হাতে চাকু নিয়ে শুধালো। প্লিজ। আরও চেপে ধরে সে অস্থির হয়ে বলল, শু 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 বেবি গার্ল, কথা হবে না কোনো। চাকুটা একদম ওর কলিজা বরাবর নিয়ে কাটো। সে আর বেঁচে নেই, তাই আর কষ্ট হবে না। তার কলিজাটা কত বড় দেখবো আমি। এশা আরও দিশেহারা হয়ে পড়ল। এখন ছেলেকে দেখছে সে। আশির কি তাহলে সুস্থ মানুষ নয়? কেমন সাইকোর মতো লাগছে। এশা কান্না করতে গিয়েও পারছে না, যেন দম বন্ধ হয়ে আসে। হাত পা থরথর করে কাঁপছে তার। এই মানুষকেই কি সে এক সময় ভালোবেসেছিল? তাহলে এতদিন যাকে চিনত সে কে ছিল? একটা জীবন্ত মানুষের চামড়া কে ছিলেছে? এতক্ষণ যে মানুষ বেঁচে ছিল সে আর বেঁচে নেই। তার লাশ নিথর হয়ে টেবিলে পড়ে আছে। এশার বমি ভাব হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আজকে যেসব নিজ চোখে দেখল সেটা সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে। জুবাইর মোস্তফা খারাপ মানুষ মানে এই নয়, আশির ভালো মানুষ। আশির চাইলেই জুবাইরকে পুলিশের হাতে তুলে দিতে পারত, কিন্তু না, মুখে যেটা বলেছে ঠিক সেটাই করে দেখালো। একবার হাত কাঁপল না অবধি। কে আশির? জায়গাটার চারিদিকে কি দুর্গন্ধ আর কি ভয়াবহ দৃশ্য। এশার মাথা ঘুরছে রীতিমতো। কখন জ্ঞান হারিয়ে ফেলবে ঠিক নেই। আমি তখনই জুবাইরের মাংসে চাকু ধরে এশার দিকে তাকিয়ে আশির উন্মাদের মতো বলতে শুরু করল। You said I'm a psychopath, sitting at the bar, drinking my coffee black. You look at me and you start to love. You say I'm a psychopath. You were born a wild child. Riding down the road, messing with my radio dial. You give me a sinister smile. You were born a wild child. And I love you just because by saying I love you didn't feel like enough. One day, I will return to dust. এই গান সুরেলা কণ্ঠে বলে তার কলিজাটা কেটে দুভাগ করে ফেলল। এশা চোখ বন্ধ করে তখনই চিল্লিয়ে উঠল। সেখান থেকে রক্তগুলো ছ্যাদ করে এশার মুখে পড়তে যাবে, তখনই আশির সামনে গিয়ে দুবাহু দিয়ে আবদ্ধ করে নিল, দুপাশ দিয়ে আগলে নিল। তবে সেই লাল রক্তগুলো আশিরের ব্যাক শার্টে ভরে গেল। অন্য কারো রক্ত এশার গায়ে আশির সহ্য করতে পারে না। হোয়াইট শার্ট পুরোটাই রক্তে রঞ্জিত হয়ে গেল। সাদা রঙের শার্ট মুহূর্তে লাল শার্ট হয়ে গেল। এশাকে দুবাহুতে আগলে নিয়ে তার মাথায় হাত দিয়ে ধারালো গলায় অস্বাভাবিক হয়ে বলে উঠল, তুমি জানতে চাইলে না আমি কে? আমি তোমার আত্মার একান্ত সঙ্গে, যার উপস্থিতি ছাড়া তোমার অস্তিত্বের অস্তিত্ব নেই। তোমার শরীরে কারো রক্তের ছিঁড়ে ফুটেও দেখতে আমি নারাজ। শুধু আমার স্পর্শে তোমার সারা শরীর কাঁপবে, কারণ আমি তোমাকে শুদ্ধ ও পবিত্র করার জন্য এসেছি। আজ আমি নিজে হাতে তোমাকে সেই শুদ্ধতার পরিচয় করব। আজ আমি নিজে হাতে তোমাকে সেই শুদ্ধতার পথে পরিচালিত করব। আহমেদ পরিবার তাদের কিডন্যাপ হওয়ার খবর শুনে সারাদিনই উৎকণ্ঠায় ভুগছে। বিকেল নেমে আসলেও মেয়েদের বাসায় ফেরার কোনো খবর নেই। ফাহিমকে নিয়ে তাশরিফ আহমেদ হাসপাতালে তাকে অ্যাডমিট করিয়ে দিয়ে পুলিশ স্টেশনে চলে গেছেন। তাবিয়া আহমেদ তার ছেলেকে দেখতে এসেছেন, সঙ্গে তার পুরো পরিবার। পুলিশকে কেসটি হস্তান্তর করা হয়েছে এবং তারা তদন্তে নিয়োজিত। হাসপাতালে আহমেদ পরিবারের সবাই বসে আছে এবং একে অপরের সঙ্গে নানা চিন্তা ও উদ্বেগ নিয়ে আলোচনা করছে। এশা এবং ফারিয়ার ফিরে আসার কোনো সংবাদ নেই। ফাহিমের শারীরিক অবস্থা সংকীর্ণ, তাই সবাই সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে।
এশার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে যে শীঘ্রই তাদের উদ্ধার করা হবে। রীতিমতো সিমি এবং সাইমা মিলে তাবেহা আহমেদকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। তুবা এবং জামেলা বেগম আহমেদ হাসপাতালের বাইরে বসে আছেন। ফাহিমের অপারেশন চলায় সবাই উৎকণ্ঠিত এবং মেয়েদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। যদি কোনো বিপদ না ঘটে থাকে তবে এশা আর ফারিয়ার নিরাপদে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। তাবেহা আহমেদ গলা ভেঙে বললেন, আমার কলিজাদের উপর থেকে যেন বিপদ কমছে না। কার নজর রাখলো, এখনো আসছে না কেন? সিমি এবং সাইমা ধৈর্য ধারণ করতে বলল। আসবে বড় আম্মু, চিন্তা করো না, একটু শান্ত থাকো। ফারজানার অবস্থা অত্যন্ত দুর্বিষহ। নিজের স্বামীকে এমন অবস্থায় দেখে তার মনটা ভারাক্রান্ত। ফারজানা কান্না করছে না, বরং নিস্তেজ হয়ে বসে আছে। বুকে কষ্টের পাহাড়, অথচ কাউকে কিছু বলার তার শক্তি অবশিষ্ট নেই। অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে, যেন গভীর যন্ত্রণা নিমজ্জিত। অন্যদিকে এশার দুবাহু তৎক্ষণাৎ ছেড়ে দিল। আশিরের ছেড়ে দেওয়ার পর সে নিমিষেই মাটিতে গড়িয়ে পড়ল, যেন সমস্ত শক্তি মুহূর্তেই শেষ হয়ে গেছে। নিজ হাতে একজন মানুষের কলিজা কেটে ফেলায় সে যেন এক গভীর শূন্যতায় ডুবে গেছে। অচেতনতার মতো নিঃশ্বাস, তার হাত দুলছে, প্রতিটি অস্থি যেন কাঁপছে, আর মাথার এক অবর্ণনীয় ঘূর্ণি শুরু হয়েছে। কথা বলার শক্তি তাকে গ্রাস করে নিয়েছে। মনের মধ্যে এক অবিশ্বাস্য ঝড় বয়ে চলেছে, যেখানে কোনো ভালো মন্দের বিভেদ নেই, কোনো অনুভূতি নেই। অতএব সে কেবল নিজেকে প্রশ্ন করছে, এটা কি করেছি আমি? নিজের হাতেই একটি নিষ্ঠুর কাজ করে নিজেকে এক অন্ধকারের অবর্তে বন্দী করেছে। তার হৃদয়ে যে অপরাধ বোধের আগুন জ্বলছে, তা যেন অজ্ঞানতায় ঘেরা এক কঠিন নীরবতার সৃষ্টি করছে। সে অনুভব করল তার জীবন যেন এখন একটি পাপের শিকলে বেঁধে গিয়েছে। পৃথিবী তার কাছে এতটাই অর্থহীন হয়ে পড়েছে, যেন সে শুধুই একটি মরুভূমিতে হারছে, যেখানে শান্তি আর পরিত্রাণের কোনো আলোকবর্তিকা নেই। সেই মুহূর্তে আশির রুহ কাঁপানো কর্কশ গলায় বলে উঠল, Get this body out of here, everyone. I need some privacy now. Take this body and bury its part in separate places. বলেই কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই সময় নষ্ট না করে আশিরের নির্দেশে সবাই দ্রুত বডিটা একটি বস্তায় ভরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর গ্যারেজটি সম্পূর্ণভাবে আগের মতোই দূষিত হয়ে উঠল। সব চিহ্ন, সব প্রমাণ নির্নিমেষ ধ্বংস হয়ে গেল, যেন সেখানে কোনো ক্রিয়াকর্মই হয়নি। একে একে তারা সকলে কার্য সম্পন্ন করে নিয়ে গ্যারেজটি পেছনে রেখে নিজ নিজ কাজের দিকে চলে গেল। প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন রহস্যের সূচনা, এবং সেখানে কোনো দৃশ্যমান প্রমাণ নেই। অন্য পাশে জাহিদের সঙ্গে একটি বিশেষ দল, যাদের দায়িত্বে আছে গোপন ও গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেগুলো কার্যসিদ্ধ করার জন্য ভিলার দিকে তাদের পাঠানো হয়েছে। আশির ভিলাতে এক পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে, যা কেউ অনুমানও করতে পারবে না। সেই পরিকল্পনা ভেবে আশির স্মিত হাসল, কিন্তু সেটা তার দৃষ্টির আড়ালে। এশা মাটিতে বসে নিস্তব্ধ হয়ে পড়েছে, যেন সে এখন এক পাথরের মূর্তি। তার সমস্ত অনুভূতি যেন মৃতপ্রায়। আশির এক মুহূর্তে শার্টটি পরিবর্তন করে লাল রঙের রঞ্জিত শার্টটি গম্ভীরভাবে ডাস্টবিনে ফেলে আগুন জ্বালিয়ে দিল। এক অদৃশ্য তীব্রতা নিয়ে যেই ধপধপ করে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে আছে, যেন কিছুতেই এশার গায়ে সেই রক্তের ছোঁয়া পড়তে দেবে না। যেখানে ছুঁয়েছে সেই স্থানটিতে কে যেন সে এক মুহূর্তের জন্য পবিত্রতা থেকে বিচ্যুত হতে দেবে না। দ্রুত আশির শার্ট পরিবর্তন করে খুব সাবধানে এশাকে কোলে তুলে নিল। এশার শরীরে কোনো প্রাণ নেই, যেন সে একেবারে নির্বিকার। আশির নিজের শক্তির মধ্যে একটা কঠিন দৃঢ়তা ধারণ করে এশাকে কোলে নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে গেল। আশিরের পা দুটি মাটিতে পড়তে রক্তিম গাঢ় ছাপ পড়ে যাচ্ছে। তার শরীর থেকে রক্তের দুর্গন্ধের মিষ্টি ভয়াবহতা বাতাসে ছড়িয়ে পড়ছে। এশা এখন তার অস্তিত্বের সংকটে, আর আশিরের প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন অভিশাপের অমোচন। কোলে নেওয়া অবস্থায় আশির চোয়াল দৃঢ়ভাবে শক্ত করে এশাকে গাড়িতে বসিয়ে দিল। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে থাকলো, আর রাস্তায় এক বিরাট নিস্তব্ধতা বিরাজ করল। স্থান থেকে অনেকটা দূরে চলে আসা হয়েছে, যেখানে এশাকে অপহরণ করে রাখা হয়েছিল। এখন তারা অনেকটাই শহরের কাছাকাছি পৌঁছেছে, তবে সেখানে পৌঁছতে আরও কিছু সময় লাগবে। এশা নির্বাক হয়ে গাড়ির জানালার দিকে তাকিয়ে আছে, যেন কোনো কিছুই তাকে আর স্পর্শ করতে পারছে না। এদিকে বাহিরে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করল।
চারিপাশের গাছপালাগুলো যেন প্রাণের খোঁজে একে অপরকে আঁকড়ে ধরছে আর বালু হাওয়ায় উড়ে উড়ে আসছে। প্রকৃতি যেন নিজের অজান্তেই তাদের জীবনের একটি নতুন অধ্যায় সূচিত করার সংকেত পাঠাচ্ছে। বাতাসের প্রবাহ বেড়ে গিয়ে আকাশ কালো মেঘে আচ্ছাদিত হয়ে গেল, যা রাতের মতো আবহ সৃষ্টি করল। বিকেলের এই রহস্যময় প্রকৃতি এক অমায়িক সৌন্দর্যে মোড়ানো, যা হয়তো বিপদের পূর্বাভাস দিচ্ছে কিংবা কোনো এক আত্মার মিলনের সংকেত দিচ্ছে। এশা এক অস্থির মুহূর্তে গাড়ির জানালা খুলে দিল, যেন সে প্রকৃতির মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে চায়। গাড়ির ডোর দিয়ে প্রবাহিত হাওয়া এশাকে ছুঁয়ে গেল, আর তার খোলা চুলগুলো হাওয়ায় উড়ে উড়ে আশিরের মুখে এসে পড়তে লাগলো। সেই উড়ন্ত কোমর অবধি কোঁকড়ানো চুলগুলো আবার আশিরের মুখে ছুঁতে থাকলো, যেন চিরকাল তাকে বাঁধতে চায়। হালকা মাতাল হাওয়া এবং সেই চুলের মিষ্টি ঘ্রাণ আশিরকে আরও প্রবলভাবে আচ্ছন্ন করে তুলছে। সে মনে মনে নিশালো গলায় বলতে লাগলো, Oh, sweetheart. Oh, sweetheart. Why you smell so good? তোমার মাতাল করার সুবাসে আমার ভেতর আগুন জ্বালাতে যথেষ্ট। তুমি কি জানো এই পৃথিবীতে তোমার কেন সৃষ্টি হয়েছে? ট্রাস্ট মি জান, তুমি শুধু আমার জন্যই সৃষ্টি। আজ আমি তোমার নেশায় মগ্ন হব। তোমার আর কোনো কথা আমি শুনব না। তুমি শুধুই আমার, আর কোনো সত্তার নয়। এশার চুলগুলো সরাতে সে বিন্দুমাত্র চেষ্টা না করে গাড়ি চালাতে থাকলো। যতই গাড়ি ড্রাইভ করতে অসুবিধে হোক না কেন, আশিরের দৃঢ় মনোভাব যে সে এশার চুলগুলো সরাবে না। আশিরের কাছে এশার কোঁকড়ানো চুলগুলো যেন এক নেশার মতো, যা তার সমস্ত মনোযোগকে আকর্ষণ করছে। কিন্তু হঠাৎ করে একটি প্রবল ঝড়ো হাওয়ার কারণে কিছু ময়লা এশার চোখে চলে গেল। এশা এক দৃষ্টিতে চোখ বন্ধ করে আহ বলে উঠল। তৎক্ষণাৎ আশির গাড়ি ব্রেক করলো এবং দ্রুত গাড়িটি থেমে গেলে সে এক মুহূর্তে এশার মুখে হাত দিয়ে তার চোখ পরীক্ষা করতে লাগলো। তার মুখে এক গভীর চিন্তা ও উদ্বেগের ছাপ ফুটে উঠল। আশির পাগলের মতো চিন্তিত হয়ে বলল, মাথায় কি কোনো সমস্যা হচ্ছে তোমার? এই ঝড়ের মাঝে গাড়ির ডোর খুললে কেন? চোখে কিছু পড়েছে নাকি? এশা তখন হুঁশ ফিরে পেল। কিছুক্ষণ আগেও আশিরের দৃষ্টিতে যে বর্বরতা ও নিষ্ঠুরতা ছিল তা এখন একদম ভিন্ন মনে হচ্ছে। তবে সে জানে আশিরের ভিতরে যে এক অমানবিক রাগ, দুঃখ ও হিংস্রতা বাস করে, সেটা সহজে ঠিক হবে না। এক সময় তার ছোঁয়া ভালো লাগতো, কিন্তু এখন সেই স্পর্শ যেন এক অভিশাপের মতো অনুভব হচ্ছে। এশা কান্নায় ভেঙে পড়তে চাইলেও তার ভয় তাকে আটকে রেখেছে। অগত্যা তার হাত সরিয়ে এশা কান্না চেপে রেখে এক বিস্মিত গলায় বলে উঠল, দূরে থাকুন আপনি প্লিজ, একদম আমার কাছে আসবে না। আপনি আমায় স্পর্শ করবেন না, আমি ভয় পাই। ভালো লাগছে না আমার আপনার স্পর্শ। আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি। এশার এই কঠোর ও স্পষ্ট ভাষায় আশির এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ঘৃণা শব্দটি তার রাগকে যেন সপ্তম আকাশে নিয়ে গিয়ে পৌঁছালো। এশার গালে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেওয়ার ইচ্ছে তার মনে উকি দিল, কিন্তু অদৃশ্য এক মায়ার জাল আশিরকে বাধাগ্রস্ত করল। আশিরের শান্ত মেজাজ এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তার রাগে জল শক্ত হয়ে উঠল এবং হাতের সবুজ রগগুলো আরও গাঢ় হয়ে ফুটে উঠল। ক্রুদ্ধ হয়ে সে এশার বাহু জোর করে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। তার রাগ যেন আরও গভীর হয়ে এশাকে স্পর্শ করতে লাগলো। কোমর শক্ত করে চেপে ধরে উন্মাদের মতো কপালে একাধিক চুমু খেতে লাগলো। এশা আবারও বিরক্ত হয়ে চিৎকার করে অসহায় গলায় বলল, আসে প্লিজ, দূরে সরে যান প্লিজ। আপনি আমার টাচ করবেন না, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আপনি কিভাবে আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারলেন? কেন আমার জীবনে মিথ্যে নাটক রচনা করলেন আপনি? এশার কণ্ঠে শোনা যাচ্ছে এক ধরনের অসহায়তা। মনে হচ্ছে তার পুরো শরীর এক ভয়ানক চাপের মাঝে আছে। আশির এক ধীর নিঃশ্বাস ছেড়ে খুবই শান্ত ও গভীরভাবে উত্তর দিল, না জান, আমি কোনো মিথ্যে নাটক রচনা করিনি। সবকিছু তোমার ইচ্ছের ফলস্বরূপ। তোমার অন্তরে আমার ভালোবাসাকে অনুভব করে তুমি আমার কাছে সবচেয়ে নিরাপদ অনুভব করো। আর এইটা সহজে আসেনি। আমি সেই কাজটি তোমার জীবনে সৃষ্টি করেছে। আশির নিকটবর্তী হয়ে খুবই নরম কণ্ঠে বলে দিল। এশা খানিকটা শিউরে উঠল, কিন্তু সেই শিহরণটা ভয়ের কারণে। তার হৃদযন্ত্র বারবার দ্রুত বেজে উঠছে, যেন কোনো অজানা ভয়ের আগমন ঘটছে। আশিরের দিকে তাকালে এক ধরনের ভয় গ্রাস করছে তাকে। এশা নিজেকে সামলাতে না পেরে গাড়ির সিটে পা তুলে কানে হাত দিয়ে একটুখানি কাঁপানো গলায় বলল, আমি অনুরোধ করছি,
দয়া করে একটু দূরে সরে যান। আমি সত্যি অসুস্থ অনুভব করছি। আমায় ছাড়ুন প্লিজ, আমায় ছেড়ে দিন। এশার চোখে তখন এক ধরনের অস্বস্তি ফুটে উঠল। সে আশিরের থেকেও আরো খানিকটা সরে গেল, যেন নিজেকে আরো দূরে সরাতে চাচ্ছে। তবে আশির আরও তার কাছে আসছে। আশির এক টুকরো হতাশা নিয়ে আরো কাছে এগিয়ে এলো এবং তীব্রভাবে বলল, How much further do you want to stay away? For so long, I kept you at a distance. And as a result, this is how it ended up. Do you think that your love for me will fade just by staying away? Every gesture of your body clearly shows that you miss me, sweetheart. কিছুটা দূরে গিয়ে কাচমাচু হয়ে এশা তার সত্তা জড়িয়ে একটি জোরালো প্রতিক্রিয়া জানালো। না, একদম মিস করিনি। আপনাকে নিয়ে কোনো অনুভূতি নেই আমার। ঠিক আছে, আমি দূরে সরে যান প্লিজ। এশার জবাব তাকে তোলপাড় করে দিল। আশিরের চোখে যেন আগুন জ্বলছে। সে বিরক্ত হয়ে উঠে বলল, শিট, ভয় পাচ্ছ কেন তুমি আমাকে? কখনই কি আমি তোমাকে আঘাত করেছি? না, কখনোই না। তাহলে ভয়ের কি কারণ? গ্যারেজে যেগুলো দেখেছ সব ভুলে যাও, বেবি গার্ল, রিল্যাক্স। এশা তখন এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তার চোখে আছে এক গভীর তিক্ততা, ক্ষোভ। সে বলল, না, ভুলতে পারবো না। আপনি একটা অমানুষ, নিকৃষ্ট মানুষ। আপনি এমন একজনের থেকে আমি সব সময় দূরে থাকি, সেখানে আপনি আমার অনুভূতির সাথে খেলেছেন। আই জাস্ট হেট ইউ আশির। এশার এই কথা শুনে আশির তার চোখে মুহূর্তের জন্য রাগের আগুন দেখতে পেল। সে তার গালে একটা তীব্র থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এমনই শক্ত পড়ল যে পুরো গাড়িকে কাঁপিয়ে তুলল। আকাশে মেঘের গর্জনের সঙ্গে খুবই ভয়ঙ্কর শোনালো। গাড়ির ডোর দিয়ে হাওয়া এসে ক্ষতটা আরও গভীর করে তুলল। আশিরের মনে কোনো মায়ার দেখা মিলল না, শুধু এক ক্রুদ্ধ রাগ। তার চোখে একটা লাল আলো জ্বলে উঠল। এশা নিচের দিকে তাকিয়ে রইল। কিছু বলার সাহস সে পাচ্ছে না। আশির বসতে না দিয়ে এশার থুতনি ধরে উপরের দিকে তুলে এনে তাতে দাঁত চেপে বলে উঠল, যদি আর একবার ঘৃণা শব্দটা মুখোচ্চারণ করিস তবে তোর জিহ্বা ছিঁড়ে ফেলবো আমি। তুই কি ভেবেছিস আমি শুধু তোর প্রতি সদয় বলে তোকে শাসন করতে পারবো না? শুধু শারীরিকভাবে আঘাত করা নয়, আমি চাইলে অনেক কিছু করতে পারি। বারবার এক কথা বলছে, কিন্তু তাকে তোর বোধগম্য হচ্ছে না। কি সমস্যা? এশা এখন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। তার মনে এক অদ্ভুত শূন্যতা। সে উপলব্ধি করল যে এই মুহূর্তে তার চারপাশে কোনো নিরাপত্তা নেই, শুধু এক ভয়ঙ্কর ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রভাবে আশিরের একমাত্র লক্ষ্য হচ্ছে তাকে দমিয়ে রাখা। এশার মনে গভীর ক্ষোভ সৃষ্টি হলো, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ছোট থেকে আজ অবধি তার বাবা মাও কখনো তার গায়ে হাত তুলতে পারেনি, অথচ আশির তাকে আঘাত করেছে। এটি তার মনকে বিদ্ধ করল। এখান থেকে শুরু হলো তার অন্তরের এক কঠিন জেদ। আশিরের ওপর রাগ আর শোক মিশ্রিত হয়ে তার মনকে সংকল্পে পরিণত করেছে। গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়ার এক দৃঢ় চিন্তা কাজ করল, কিন্তু আশিরের ভয়ের কারণে সে কিছুই করতে পারল না। তবুও সেই জেদ এতটাই তীব্র যে এশা আর থামল না। আশিরকে তীব্রভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গাড়ির দরজা খুলে নিঃশব্দে ও দৃঢ় পদক্ষেপে বেরিয়ে পড়ল। আশির রাগের মাথায় গাড়ির ডোরে একটি জোরে লাথি মারল। আশিরের চোখে এক অদ্ভুত রাগের ঝলক। প্রকৃতি এখন আরও শীতল হয়ে গেল। বাতাসের দাপটে পাতা উড়ে উড়ে রাস্তায় ছড়িয়ে পড়ছে। মেঘের গর্জন আরও তীব্র হয়ে উঠছে, যেন এক ভয়াবহ ঝড় আসছে। তবে এশার মনে কোনো ভীতি নেই। তার ভেতরে যে ঝড় বয়ে চলেছে তা প্রকৃতির থেকেও ভয়ঙ্কর। সে নিজের জেদ ও ঘৃণার প্রতিক্রিয়ার পদব্রজে এগিয়ে চলেছে, যেন প্রকৃতির সাথে সে একান্ত হয়ে গেছে। বৃষ্টি আসার পূর্বাভাসে কালো অন্ধকার একে একে মেঘে মেঘে এসে রূপান্তরিত হতে শুরু করেছে। নির্জন এক পরিবেশ। এশার ওড়না বাতাসে উড়ে গিয়ে আকাশের দিকে উকি দিয়েছে। তখন সে দৃঢ়ভাবে জর্জেট ওড়না আঁকড়ে ধরে রাখল। গাড়ি থেকে আশির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। এশার পেছনে গিয়ে বারবার ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। চারপাশে এক নিস্তব্ধতায় যেন এশার সমস্ত জগৎ থেমে গেছে। গ্রামের শেষ সীমান্তের দিকে তারা এগিয়ে চলেছে, যেখানে মানুষজন নেই, যেখানে রাস্তাগুলো শূন্য। সেখানে এসে পরিস্থিতি এক নতুন মাত্রা গ্রহণ করেছে। এশা ক্রমাগত বড় বড় পদক্ষেপ ফেলতে ফেলতে সামনে এগিয়ে যেতে লাগলো, তার অভ্যন্তরীণ ঝড়ের সাথে লড়াই করে। ঝড়ের তীব্রতা তাকে কিছুতেই থামাতে পারছে না। I told you to stop, Isha. Stop. I told you to stop, Isha. Stop.
Where are you going? Don't make me angry. I'm telling you. হঠাৎ করেই আকাশে বজ্রপাতের এক শক্তিশালী আওয়াজ হলো। পুরো জঙ্গল সড়কটা মুহূর্তেই আলোকিত হয়ে গেল। সেই মুহূর্তে এশার ওড়না হাওয়ায় উড়ে গিয়ে আশিরের মুখের ওপর পড়ল। আশিরের তেমন কিছুই যায় আসেনি, বরং বিদ্যুৎ চমকানোর মুহূর্তে এশা নিজেই ভয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এশা শক্তভাবে আশিরকে আঁকড়ে ধরল, যেন বৃষ্টির ফোঁটাগুলো তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করছে। আশির এই অপ্রত্যাশিত আবেগের প্রবাহে কিছুটা নীরব হয়ে পড়ল। সে মাথা থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে হাতে মুষ্টিবদ্ধ করে ধরল। আশিরের চোখে কিছুটা অনুতাপ দেখা দিল, তবে রাগের রেশ কমেনি। বৃষ্টির ফোঁটাগুলো তাদের শরীরের উপর পড়তে থাকলো, যেন প্রকৃতি নিজেই তাদের আবেগ ক্ষুব্ধ করতে চায়। এশার এই মুহূর্তে রাগ, দুঃখ, জেদ আর অনুতাপ এক অদ্ভুত শৈলীতে মিলিত হয়েছে। প্রকৃতির সব উপাদান যেন এই অনুভূতির সঙ্গে, বৃষ্টি, ঝড়, বজ্র সব কিছুই যেন তাদের মানসিক অবস্থাকে আরও তীব্র করে তুলেছে। ঠান্ডা বৃষ্টির ফোঁটাগুলো যেন শিল হয়ে তাদের গায়ে উপচে পড়ছে। এশা যখন আশিরকে আঁকড়ে ধরল, তখন আশির তাকে প্রত্যাখ্যান করল। তার দুটি হাত শক্ত করে নিচে রাখা আছে, সেটা এশাকে আঁকড়ে নিল না। আশিরের চোখে এখনও রাগের আগুন বিদ্যমান। সেই বিদ্যুৎ ঝলকিত হাওয়ার ভয়ে এশার ছোট্ট দেহটি কিছুটা কাঁপতে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো আশিরের অ্যাডামস অ্যাপেল থেকে এশার উপরে পড়ছে। আশির তখনই ধ্বংসাত্মক সুরে বলে উঠল, এশার যার কাছ থেকে পালানোর চেষ্টা করছো, তার বুকে কি আজ আশ্রয় হয়েছে সুইটহার্ট? তাকে ঘৃণা করলেও আজ তার বুকে যেন তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তবুও বারবার তোমার দূরে চলে যাওয়ার প্রবণতা যেন থামছে না। কর্ণনালীতে আশিরের কথাগুলো প্রবাহিত হতে থাকলেও সে নিজের কাছ থেকে তাকে ছেড়ে দিল। নাক টানতে টানতে আশিরের বুকে ছোট ছোট হাত দিয়ে আঘাত করে অশ্রুসিক্ত নয়নে ব্যথিত গলায় বলল, আপনি আমার থাপ্পড় মারলেন কোন অধিকারে আশির? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি তো বলেছিলেন যে শত রাগ হলেও আপনি কখনো আমার উপর হাত তুলবেন না। কোথায় গেল সেসব কথা আপনার? আশির তার কণ্ঠে একটুখানি বিরক্তি প্রকাশ করে ব্যঙ্গ সুরে উত্তর দিল, আসিয়া চৌধুরীকে কারো কাছ থেকে অধিকার চেয়ে নিতে হয় না, অধিকার কেড়ে অভ্যাস আছে। আর আমি শুধু তোমার গায়ে হাত তুলব না, আমি তোমার সমস্ত ক্ষত সৃষ্টি করতেও পারি, আবার তা নিজের হাতে নিরাময় করতে পারি। তোমার কোনো বাধাই আমার পথ রোধ করতে সক্ষম নয়। এশা রাগের সাথে সরল ভাষায় উত্তরে বলল, কেড়ে নেওয়ার অভ্যাসটা ছাড়ুন। আজ থেকে আমার উপর আপনার সকল অধিকার আমি ক্ষুণ্ণ করলাম। আপনার চেহারাটাও দেখতে চাই না আমি। আশির ধিক্কার দিয়ে এশার হাত শক্ত করে ধরে এরপর হাসি বাঁকিয়ে বলল, তোর চাওয়া আর না চাওয়া আমার কিচ্ছু চাইছে না। বৃষ্টির পানিতে ভেজে নিউমোনিয়া বেঁধে ফেলতে না চাইলে গাড়িতে উঠে বস। আর যদি ভাবিস আমি সরি বলবো, তবে ভুল ভাবছিস। আসিরের অভিধানে এই শব্দটি কোনোদিন ছিল না, নেই এবং কখনো থাকবে না। এশা তীব্র রাগে সাড়া দিলে তার চোখের কোণে অশ্রু জমে উঠল। আশিরের কথাগুলো তাকে আরও গভীর হতাশায় নিমজ্জিত করল। যখন আশিরের হাতগুলো ছাড়িয়ে এশা সেই স্থান থেকে প্রস্থান করতে চাইল, তখনই আশির তাকে হঠাৎ করে পাজা কোলে তুলে নিল। দাঁতে দাঁত চেপে আশির রাগান্বিত সুরে বলল, একদম নড়াচড়া করবি না। আমার মেজাজ এখন খুবই খারাপ। মন চাইলে তোকে এক মুহূর্তে মেরে জঙ্গলে মাটিতে পুঁতে ফেলবো। আশিরের হুমকি সরিয়ে এশা তখনই ভয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল। তার মুখ থেকে আর একটিও শব্দ বের হলো না। তার মনে ফিরে এলো সেই হিংস্রতা ভরা আশিরের দুঃস্বপ্নময় চেহারা, যে চেহারার সামনে সে কখনোই নিরাপদ বোধ করে না। আশির তাকে কোলে তুলে ধরে হেঁটে গাড়িতে বসিয়ে দিল। এসে চুপচাপ পুরোপুরি জড়সড় হয়ে বসে রইল। ভয় ও অস্বস্তি যেন তাকে একটুও নড়তে দিচ্ছে না। আশির ড্রাইভিং সিটে বসে দ্রুত স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো, আর বৃষ্টির ফোঁটাগুলো গাড়ির জানালায় লেগে ঝপঝপ শব্দ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা গন্তব্যে পৌঁছে গেল। বিশাল একটি অট্টালিকার সামনে এসে গাড়িটি থেমে গেল। প্রথমে এশা মনে করেছে এটা হয়তো কোনো বিয়ে বাড়ি, কিন্তু পরক্ষণেই কাছ থেকে দেখলে বোঝা গেল এটি আশির ভিলা। ভিলার উপরে স্পষ্ট লেখা আছে, বড় বড় সিলিংয়ে রঙিন লাইটিং সাজানো আছে। পুরো ভিলাটি যেন রঙের মেলায় ভরে গেছে। বাগানের নানান ফুল দিয়ে সাজানো কাজ প্রায় শেষের পথে। ভিলার বড় গেটটি খুলে গেল। দুপাশের দারোয়ানরা মাথা নত করে সালাম জানিয়ে বিশাল গেটটি খুলে দিল।
এশা অবাক হয়ে সবকিছু দেখছে। কোনো সাধারণ বাড়ির মতো সাজানো হচ্ছে না, বরং বিরাট জাঁকজমকপূর্ণ লাগছে। ভিলার মধ্যে কেউ বিয়ে করছে নাকি। একটি গার্ড সঙ্গে সঙ্গে এসে আশিরের সাইডের গাড়ির ডোর খুলে দিল। আশির গাড়ি থেকে নেমে এসে এশার দিকের ডোর খুলে দিল। তবে তার আগে আশির তার উপরের কোটটি খুলে দ্রুত এশার মুখের উপর ছুঁড়ে মারল। হাতের ওড়নাটি গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে ফেলে দিল। এসব মুহূর্তেই একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল। আশির গাড়ির ডোরের দিকে সামান্য নিচু হয়ে ক্ষীণ বিরক্ত নিয়ে তীব্র সুরে বলে উঠল, কোটটা পরে নাও, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি চাইলে আমাকে পার্সোনালভাবে দেখাতে পারো, কিন্তু সবার সামনে নয়, সবার আড়ালে সুইটহার্ট। বৃষ্টির মধ্যে হঠাৎ ভিজেছে, পুরো গাড়ি ভিজিয়ে ফেললে, আবার নিজেকে ভিজে বেরোনোর মতো করে ফেলেছ। স্টুপিড মেয়ে কোথাকার। আশিরের কণ্ঠে আছে এক ধরনের নিখুঁত অবজ্ঞা, যেন সে এই পরিস্থিতিকে একদম গুরুত্বই দিচ্ছে না, বরং মনের মধ্যে এক ধরনের তাচ্ছিল্য প্রকাশ করছে। এসা এক মুহূর্তে লজ্জায় পড়ল। মনে হচ্ছে যেন পুরো দুনিয়া তার দিকে তাকিয়ে আছে আর তার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চারিপাশে ঝুম বৃষ্টির সুর, বৃষ্টির মন্দ্র সুর মিশে গিয়েছে গভীর রাতে। রাতের প্রহর গোনা শুরু হয়েছে এবং সন্ধ্যার শীর্ণ আলো চিরন্তন অন্ধকারে মিলিয়ে গিয়েছে। ভিলার বাগানের প্রান্তর সম্পূর্ণরূপে ভিজে যেন এক নতুন প্রাণে সজীব হয়ে উঠেছে। বৃষ্টির কণার স্পর্শে বাগানের প্রতিটি ফুলের পাপড়ি উন্মুক্ত হয়েছে। ফুলগুলো তাজা হয়ে তার সৌরভ ছড়িয়ে দিচ্ছে বাতাসে। প্রাকৃতিক অপরূপ রূপে ভিলা আলোকমালায় সমাহার। হাজারো আলো যেন সোনালি রাশি হয়ে রাতের অন্ধকারে উজ্জ্বলতা ছড়াচ্ছে। ভিলার অভ্যন্তরে লোকজন প্রতিটি কোণায় ব্যস্ত। ভিলা সজ্জার সৃজনশীল কর্মযজ্ঞে যেন একটি স্বর্গীয় দৃশ্য রচনা হচ্ছে। বিশাল গেটটি মহিমায় সজ্জিত, তার সৌন্দর্যে যেন প্রতিটি দৃষ্টি বিমোহিত হয়ে পড়েছে। বৃষ্টির জল সেই গেটের উপর গড়িয়ে পড়ে যেন এক নবজীবনের সঞ্চার প্রকৃতি শক্তির সম্বন্ধে গভীর উপলব্ধি উদ্বেগ করেছে। ফুলের ঝাড় দিয়ে গেট সাজানোর জন্য রোমান্টিক এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কাঠ বা ধাতু দিয়ে তৈরি গেটের ডিজাইন ও অত্যন্ত আধুনিক ও বিলাসবহুল। একদম গোলাকার, সোজা বা আর্ক শেপ ডিজাইন। রঙিন ফুল, বিশেষত গোলাপ, মারি বা লিলি দিয়ে গেট সাজানো হয়েছে। আলোকসজ্জার লাইটিং এর মাধ্যমে ভিলা গেট বা বাহ্যিক দিককে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় করা হয়েছে। সাদা, গোলাপি ও সোনালি আলো ব্যবহার করা হয়েছে যাতে রাতের সময়ও এটি সুন্দর দেখায়। ক্রিস্টাল সিল্ক, সোনালি বা রৌপ রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে, যা আশির ভিলাকে আরও চমকপ্রদ করে তুলেছে। গাড়ির ভিতর এর উইন্ডো সিল থেকে এসা পুরো ভিলার সাজসজ্জা পর্যবেক্ষণ করতে লাগলো। ঝুম বৃষ্টির আক্রমণে আশিরের পুরো শরীরই একেবারে ভিজে গিয়েছে। তার উপর গায়ের কোটটি খুলে এশার হাতে তুলে দেওয়া হলেও তা ঠিকভাবে পরা হচ্ছে না। এশা চুপচাপ একেবারে স্থির হয়ে গাড়িতে বসে আছে, যেন এক মূর্তির মতো। আশির কিছুটা বিরক্ত হয়ে দ্রুত গাড়ির ভিতরে ফিরে এলো। সে তড়িঘড়ি করে কোটটি এশার গায়ে পরিয়ে দিল। কোটটি পরিয়ে আশির বুকের কাছে এসে তার বোতামগুলো লাগাতে শুরু করলো। এশা অবাক হয়ে তার অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা অনুভব করতে থাকলো। আশিরের স্পর্শ যেন তার ভেতর এক অস্বস্তিকর অনুভব তৈরি করছে। এশা বোতামের ওপর হাত রেখে বিস্ময়ে তার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনি কি করছেন? বোতাম থেকে হাত সরিয়ে আশির স্টিয়ারিং হুইলে হাত দিয়ে চাপড় দিয়ে ক্ষিপ্ত গলায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, যদি অনুমতি থাকতো তবে আমি সহজেই তোমাকে স্পর্শ করতে পারতাম, কিন্তু আজ তুমি আমাকে কঠোর পরিস্থিতিতে ফেলেছ, যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা আমার জন্য দুষ্কর হয়ে পড়েছে। তবুও তোমার সে আগুন চোখে আমাকে ঘায়ল করে দেখছ। শান্ত এবং বিস্মিত গলায় এশা শুধালো, আমি কি করেছি? Look down. You're not supposed to look me in the eye while talking. Your fiery gaze burns me to ashes every time, sweetheart. এশা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আশিরের কথায় এশা অনেক সময় থমকে যায়। ভয় কাজ করে যে কোনো কথায় যদি আবার রেগে যায়, এশা জবাব দিতেই যাবে, তখনই আশিরের রাগে জল শক্ত হয়ে গেল। চেহারার রং পাল্টে গেল, আর সেটা এশা স্পষ্ট দেখতে পেল। আশির ডোরের মিররে দেখতে পেল একজন গার্ড হয়ে এশার দিকে তাকিয়ে আছে। নজর না সরিয়ে সেই লোকটি ডোর দিয়ে দেখে যাচ্ছে। আশির হাত মুষ্টি বদ্ধ করে গাড়ির ডোর খুলে সেই লোকের ওপর লাথি চালান দিল। গলা ধরে ঘুষি দিয়ে মাটিতে শুইয়ে দিয়ে পা দিয়ে অনবরত লাথি দিতে লাগলো।
শালা শুয়োরের বাচ্চা, নিমক হারাম, আমার জানার উপর নজর দিস। তোর চোখের রেটিনার পাওয়ার এত দূর অব্দি জ্বর পূরণতে কি হবে জানিস? মৃত্যু অবধারিত। কারণ আসিরের জানকে আসির ছাড়া আর কেউ দেখবে না, আর যে তাকে দেখবে তার আর দুনিয়া দেখার সৌভাগ্য হবে না। গাড়ি থেকে ঈশা সবটাই দেখছে, কিন্তু কি নিয়ে তাদের আলোচনা হচ্ছে সেটা শুনতে পারছে না। হুট করে আশির রেগে গিয়ে লোকটাকে পেটাচ্ছে কেন সে জানে না। এক একটা আঘাতে লোকটি অসাড় হয়ে মাটিতে পড়ে আছে। এসব ভয়ে গাড়ি থেকে নামার সাহস পাচ্ছে না। ভয়ে সে চুপসে গেছে। আশির এমতা অবস্থায় লোকটির উপরে গুলি লোড করে মাথা বরাবর দিল। তখনই এসব ভয়ে চিৎকার করতে গিয়ে নিজের মুখ নিজেই চেপে ধরল। আশি দু হাত দিয়ে গুলি ধরে শুট করতে যাবে, তখনই মাফিয়া গ্যাংয়ের একজন বলল, নো ওয়ে, শিকারী কখনো শিকারকে একা ছেড়ে দেয় না। সেখানে যদি আমার আত্মার উপর নজর দেওয়া হয়ে থাকে, তবে আমি তার আত্মাকে নিয়েই থামব, তার আগে নয়। বলে লোকটিকে তখনই সে শুট করে দিল। একদম চোখের মাঝ বরাবর গিয়ে লেগেছে। শুট করা স্থান থেকে গড় গড় করে রক্ত বের হলো। গুলির আওয়াজে রাতের বেলায় আতশবাজির মতোই শব্দ শোনালো। বৃষ্টির কারণে রক্তগুলো চুয়ে চুয়ে গড়িয়ে শুকনো হয়ে গেল। লাশটিকে 4 জন মিলে তুলে সেখান থেকে নিয়ে গেল। আশিরের শার্ট আবারও অপরিষ্কার হয়ে গেল, কিন্তু ঝুমঝুম বৃষ্টির পানিতে স্নিগ্ধ লাগলো। আশির মাথার চুলগুলো স্টাইল করে গাড়ির কাছে গেল। গাড়ির ডোরে নক করে আশির ব্যঙ্গ করে বলল, গাড়ি থেকে নামানোর জন্য কি এখন জনগণের সাহায্য নিতে হবে, নাকি আবারও তোমাকে কোলে করে নিয়ে বের হব? এসব ভয়ে গাড়ির ভেতরে আরও পিছিয়ে গেল এবং বারবার তার হাতগুলো ঘষে। একটা মানুষকে খুন করে কত স্বাভাবিকভাবে কথা বলছে ভাবা যায়। তার আতঙ্কে হাত পা কাঁপছে। ভয়ের ছাপকে প্রত্যাখ্যান করে আশির তখন আবারও বলে উঠল, দেখো সুইটহার্ট, যদি মনে করো আমি তোমাকে আবার কোলে নিয়ে বের করে আনবো, তবে তুমি ভুল ভাবছো। আমি এখন অপরিষ্কার হাতে তোমাকে ছুঁতে পারবো না। আর কোল ওঠার ইচ্ছা কিন্তু তোমার দিন দিন বেড়েই যাচ্ছে। ব্যাপারটা কি? নামবো না। মিনমিন করে বলেই এসা ভয় পেয়ে গাড়ির ভেতরের সিটকে আঁকড়ে নিল। তার হাতগুলো অস্থিরভাবে একে অপরের সাথে ঘষে যেন কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। আশিরের কথাগুলো যেন তার মধ্যে আরও বেশি ভীতি তৈরি করছে। সে এক মুহূর্তের জন্য ভাবল, এত সহজে কি সব কিছু ধ্বংস হয়ে যাবে? তখনই হঠাৎ আশির তার সুর বদলালো এবং বলল, আই আন্ডারস্টুড। তোমাকে থেরাপি না দিলে তুমি সোজা ভাষায় উত্তর দিবে না। আচ্ছা, তোমার ভাই কোথায়? এশার কানে আশিরের কথা যেন কাঁপন ধরিয়ে দিল। সে অবাক হয়ে ভাবল, কেন আশির তার ভাইয়ের কথা তুলছে। তৎক্ষণাৎ ফাহিমের কথা তার মনে এলো। অপহরণ হওয়ার সময় গুন্ডারা তার ভাই ফাহিমের সঙ্গে যা করেছে, তারপর তাকে হাসপাতালে থাকতে হতো। কিন্তু আশির কেন এখন ফাহিমের কথা বলছে? এসব ভয়ে নিজের গলা চেপে রাখতে পারল না। দ্রুততার সাথে মুখ খুলল। কি হয়েছে ভাইয়ার? আশির যেন কিছুটা হাসি দিল এবং ভয়ঙ্কর শান্ত গলায় বলল, কিছু হয়নি। তবে কিছু হতে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সঠিক উত্তর দিবে, ততক্ষণ পর্যন্ত হয়তো ঠিক ওই অবস্থাতেই থাকবে। এশার গলাটা শুকিয়ে গেল। বুঝতে পারল যে আশিরের কথার মানে অনেক গভীর। আশিরের মাথায় কোনো গভীর চিন্তাধারা উদয় হচ্ছে। তার ভয়ে শরীর শিথিল হয়ে পড়ল। সে শঙ্কিত হয়ে বলল, মানে আপনি কি করবেন? আশির এবার তীব্র হাসি হাসল এবং সোজা চোখে তাকিয়ে বলল, বাহ, এতক্ষণ কিছু বলছিলে না, আর এখন হুট করে সাহস বেড়ে গেল। বাই দ্য ওয়ে, আমার কথার উত্তর না দিয়ে চুপ থাকলে ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগে। এসা কিছু বলল না। তার শরীরের প্রতিটি অঙ্গ যেন আর্তনাদ করতে চাইল, কিন্তু সে সেখানেই চুপ করে রইল। আশিরের কথা মেনে নেয়ার পাশাপাশি ভয়ের সাথে তার ভবিষ্যতের দিকে তাকালো। আশির কি করতে চাইছে? এসা থেমে বলে উঠল, আমি জবাব দিব। তাহলে বলো, ভিলাটা সাজিয়ে কেমন লাগছে? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, সুন্দর। গুড গার্ল। ইউ উইল নট গেট আউট অফ দ্য কার আনটিল আই সে সো। ওয়েট সুইটহার্ট। আশির গাড়ির পাশ থেকে সরে গিয়ে শেষ বাজিয়ে সবাইকে একত্রিত করলো। আবারও ধারালো গলায় ভিলার সব গার্ডস, মাফিয়া গ্যাং আর পোলাপানদের উদ্দেশ্যে বলে উঠল, হ্যালো, লিসেন এভরিওয়ান। কয়েকজন সিকিউরিটি গার্ড হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা আশিরের ডাক শুনে দূর থেকে ছুটে এলো। সবাই মাথা নিচু করে একসাথে বলল। কঠিন ভয়ঙ্কর গলায় সে বলল, তোদের ম্যাডাম এসছে, সবাই মাথা নত করে সালাম দিয়ে ওয়েলকাম কর। আর হ্যাঁ,
কোন একজনের চোখও যদি উপর দিকে ওঠে তাহলে তার চোখ তুলে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। বাহিরে বৃষ্টির মাঝে আশিরের জোরালো আওয়াজ শুনে এশা আঁতকে উঠল। তখনই গাড়ির ডোর খুলে এশার মাথার উপর সিকিউরিটি গার্ড ছাতা রাখলো। এশা এক পা মাটিতে রেখে ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে এলো। কয়েকজন গার্ড মাথা নত করে বলল। এশা কোনো উত্তর দিল না। এদের দল আগে কখনো সে দেখেনি, তাই সবকিছু যেন অদ্ভুত লাগছে। খানিকটা অস্থিরতার অনুভূতি তার মধ্যে কাজ করছে। ভিলায় বহুবার এসেছে সে, তবে কখনো এমন অনুভূতি হয়নি। চারপাশে সবকিছু অচেনা, পরিবেশ তার অস্বাভাবিক মনে হচ্ছে। তৎক্ষণাৎ আশির এশার হাত ধরে টান দিয়ে ভিলার ভেতরে নিয়ে গেল। সবাই দুপাশে নত হয়ে দাঁড়িয়ে আছে। ভিলার মধ্যে বেলা, হারিয়া, বেলাল এবং হেমন্ত চাচা নিজেদের কাজে ব্যস্ত। কোথাও না তাকিয়ে আশির এশার হাত ধরে ভিলার মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। যেন কোনো কিছুর প্রতি তার দৃষ্টি নেই। এখন মূল লক্ষ্যই হচ্ছে তার প্রিয়তমা। এশা ভয় পেয়ে কোনো বাধা না দিলে সরাসরি আশির তার হাত ধরে নিজ রুমে চলে গেল। রুমে পৌঁছে এশা একদম হতভম্ব হয়ে গেল। তার চোখ কপালে উঠে গেল। আশিরের রুমে যে জিনিসগুলো সে দেখলো সেগুলো অবাক করার মতোই একদম। আশিরের রুমে বড় একটি ছবি টাঙানো আছে, যা এশার ছোটবেলার ছবি মনে হচ্ছে। ছোট্ট কিউট বাচ্চা এশার চেহারা ছিল বেশ মিষ্টি ও নিষ্পাপ। বড় বড় চকচকে চোখ, গোলাপি গাল, ছোট্ট নাক এবং হাসি দিয়ে ঝলমলে মুখ। এমন একটি প্রোটেক্ট ঝুলিয়ে রাখা আছে। কিন্তু এশার ছোটবেলার ছবি আশিরের রুমে কোথা থেকে এলো? এশার বয়স তখন 6-7 বছর হবে হয়তো। এমনকি এই ছবিটি স্বয়ং এশার কাছেও নেই। তাহলে আশির কোথা থেকে পেল? এশা অবাক হয়ে হেঁটে লিভিং রুমের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যেতে পারল না। আশির তার হাত শক্ত করে ধরে আছে। আশির নিজেও অবাক হয়ে গেছে এত বছর পর এই ছবিটি দেখে। প্রোটেক্ট দেয়ালে টাঙানো দেখে আশিরের চোয়াল শক্ত হয়ে রাগে ফেটে পড়ল। তার মাথায় এক মুহূর্তে হাজারো প্রশ্ন এবং রাগের সমাবেশ ঘটল। চিৎকার দিয়ে আশির বলল, What the hell? এশার হাতে ব্যথা করছে, কেননা আশির এত জোরে হাত ধরে রেখেছে। আশিরের রাগগুলো সব কিছু এশার উপরে প্রয়োগ করছে। এশা চোখ বন্ধ করে হাতগুলো নাড়াতে নাড়াতে বলল, লাগছে। এশা তখন আশিরের সঙ্গে হাঁটতে শুরু করলো। আশির তাকে তার রুম থেকে বের করে পাশের রুমে জোর করে নিয়ে গিয়ে রাখলো। অন্য রুমে ধাক্কা দিয়ে প্রবেশ করিয়ে বাহির থেকে দরজা লক করে দিল। এশা ধপাস করে রুমটির ফ্লোরে পড়ে গেল। কিছুটা ব্যথা পেয়ে ওহ বলে উঠল। তার হাতের কোণেতে হালকা ব্যথা লাগায় সে কোণের দিকে হাত বুলিয়ে নিল। এশা উঠে দাঁড়াতে পারছে না, ব্যথায় কষ্ট পাচ্ছে। আর আশির সেদিকে কোনো খেয়াল রাখলো না। তার মাথায় এখন একমাত্র রাগের ভিড়। হুট করে তার কি হয়ে যায় কে জানে। আশির যখন দরজা লক করেছে তখনই এশা ভয় পেয়ে ঝরে পড়ল। দরজা লক কেন করছেন? আশির কোনো কথা শুনল না। দ্রুত পা ফেলে হল রুমের দিকে সে চলে গেল। সেই রুমে এশা ফ্লোর থেকে উঠে হাত ঝাড়িয়ে দরজার দিকে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু সত্যি বাইরের দিক থেকে দরজা লক করা, তাই খোলা গেল না। এশা রুমের চারপাশে তাকিয়ে দেখলো বড় একটি রুম অনেক সুন্দরভাবে সাজানো আছে। তার পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছে। সেই মুহূর্তে এশা একটি হাঁচি দিল। আচ্ছা। এশা নাক ডলে নিল। যেটা ভয় পেয়েছিল সেটাই হয়ে গেল। ঠান্ডা লেগে গেছে মুহূর্তেই। এতক্ষণ ভিজে জামা কাপড়ে থাকলে ঠান্ডা তো লাগবেই। এসব বিরক্ত হয়ে 2 হাত দিয়ে নিজের শরীর আঁকড়ে ধরল, যেন ঠান্ডাটা কমে। রুমে কোনো হিটার নেই। এশার রাগে উপরের কোট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল। বাইরে মুষলধারের বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দ কোনোভাবেই শোনা যাচ্ছে না, তবে অন্ধকার হয়ে আসায় বিদ্যুতের ঝলকানি অনুভব করা যাচ্ছে। এসা বারবার দরজায় নখ দিয়ে বলল, কেউ আছেন? দরজাটা একটু খুলে দিন প্লিজ। হ্যালো। কিন্তু কোনো সাড়া শব্দ নেই, যেন সেখানে কোনো মানুষ নেই। এশা রুমে খুঁজে একটি লাইট অন করে দিল। আর কোনো উপায় না পেয়ে বিছানার সামনে ফ্লোরে হেলান দিয়ে বসে পড়ল। এশার খুব কান্না পাচ্ছে। সে নিজেকে আর শক্তভাবে প্রমাণ করতে পারছে না। মুহূর্তেই এশা কান্নায় ভেঙে পড়ল। নোনা জল তার গাল বেয়ে নামতে লাগলো। অনুভব করতে হলো সে একা, একদম একা। আবেগে পলকে তার চোখের জল গলা বেয়ে পড়তে লাগলো। সে নিজের অজান্তে কাঁদতে শুরু করলো। সমস্ত মনোবল যেন মুষলধারে ঝরতে লাগলো। এশা মাথা নিচু করে অবিরত কাঁদতে লাগলো।
অসীম বেদনায় তার সমস্ত শরীর কেঁপে উঠছে। অশ্রু গড়িয়ে গড়িয়ে তার হরিণীর মতো চোখ থেকে পড়ছে, আর সে কেবল একলা অন্ধকার রুমে নিচের যন্ত্রণা বুকে ধারণ করে কাছে। অন্যদিকে আশির রাগের মাথায় হলরুমের কর্নারে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, হু হ্যাজ হাংড অল অফ দিস ইন মাই রুম উইদাউট মাই পারমিশন? সবাই ভয় পেয়ে মাথা নত করে কেঁপে উঠল। কেউ কোনো জবাব দিল না। হারিয়া, বেলা, হেমন্ত চাচা, বেলাল এবং খিলাই সহ উপস্থিত সবাই দৌড়ে চলে এলো। হারিয়া ইংরেজি বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল। আশির আরও রাগী গলায় বলল, হু হ্যাজ হাংড দিস পোর্ট্রেট ইন মাই রুম? অ্যান্সার মি এভরিওয়ান। হারিয়া ভয় পেয়ে এক প্রশ্ন করে বসল। আশির আরও রেগে গিয়ে চোয়াল শক্ত করে হারিয়ার উপর গুলির তাক করে বলল, পোর্ট্রেটটা আমার রুমে কে টাঙিয়েছে? তুই, তাই না? হারিয়া ভয়ে কিছু বুঝতে না পেরে হাত উপর দিকে তুলে কাপা ভাব নিয়ে বলল। এভাবে আশিরের রাগের সামনে সবাই হতবাক হয়ে আছে এবং হারিয়া নিজের অজ্ঞতার কারণে আরও বিভ্রান্ত হয়ে পড়েছে। ঠিকমতো প্রোটেট নামটাও উচ্চারণ করতে পারল না হারিয়া। বাকি সবাই হালকা করে হাসি কন্ট্রোল করল। আশির রাগান্বিতভাবে বলল, তোর মনটা যদি ধর থেকে আলাদা করে দেই তবে তোকে দেখতে কেমন লাগবে? আশির ধমক দিয়ে বলল, বলদ, তুই স্টোর রুম থেকে বড় ছবি বের করে আমার রুমে টাঙিয়েছিস কেন? তোর মাথার মধ্যে ঘিলো লোপ পেয়েছে? আমার হাতে মরতে চাস? হারিয়া তখনই বুঝতে পারল সকালবেলা স্টোর রুম পরিষ্কার করার সময় এই ছবিটি পেয়েছিল। ছবিতে বাচ্চা মেয়েটিকে দেখে তার মনে হয়েছিল হয়তো এটি একটি পুতুল অথবা কোনো কার্টুন চরিত্রের ছবি। সারাদিন আশির বাসায় না থাকার কারণে বাসায় টোটো করে ঘুরে বেড়ায় আর আকাম করে, তাই ছবিটি ফেলে না দিয়ে আশিরের রুমে টাঙিয়ে রেখেছিল যাতে দেখতে পারে কেমন লাগে। কিন্তু আশির এভাবে রেখে যাচ্ছে দেখে হারিয়া অনেকটা ভয় পেল। ভয়ে সে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বলল, কথাটা যেন মনে থাকে, নেক্সট টাইম যেন না দেখি আমার পার্সোনাল জিনিসে হাত দিয়েছিস। আশির গটগট করে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে প্রোটেটটি খুলে সাবধানে তার উপর হাত রাখলো। একে একে বাচ্চা মেয়েটির ছবির উপর আলতো করে হাত রেখে আশিরের মুখাবয়বে এক ধরনের রহস্যময় রেখা ফুটে উঠল। তারপর ছবিটি সাবধানে নিয়ে একটি আলমারির মধ্যে যত্ন সহকারে রাখলো। কিছু সময় পর চোখ বন্ধ করে রাগের আবেগ নিয়ন্ত্রণে রেখে এশার কথা মনে পড়ল। এশাকে অন্য রুমে কীভাবে ফেলে রেখেছে সেটি স্মরণ করতে গিয়ে যেন এক অস্বস্তি অনুভব করল এবং অবশেষে বিস্ময় ও অসন্তোষের সাথে বলে উঠল, শিট। আশি দ্রুত রুমে গিয়ে গেট খুলে অবাক হয়ে দেখল রুমের অগোছালো অবস্থা। যেখানে রেখে গিয়েছিল সেখানে কিছুই আর নেই, একদম বেহাল দশায় পড়েছে। বিছানার চাদর, ল্যাম্প আর নানা ধরনের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েকটি জিনিস মাটিতে পড়ে আছে এবং পুরো রুমে যেন কুস্তির লড়াই হয়েছে। এসব ফ্লোরে ভেজা বস্ত্র নিয়ে হেলান দিয়ে পড়ে আছে। তার চোখ মুখ রক্তিম হয়ে গেছে, কান্নার কারণে চোখ দুটি একদম লাল হয়ে উঠেছে। কোটে ফেলে দেওয়ার পর কাপড়, ডেস্ক, টেবিল, বিছানা, চাদর, আলমারি সব কিছু এলোমেলো করেছে। এটা দেখে আশিরের মনে হলো তার জান সত্যিই জেদি। তার জেদের বশে পুরো রুম একেবারে অগোছালো হয়ে গেছে, এমনকি সে নিজেও অগোছালো হয়ে পড়েছে। আশির দ্রুত এশার কাছে গিয়ে বিছানায় বসল। আশির সাধারণত ফ্লোরে বসে না, তাই এশার পাশের বিছানায় বসে সে। এশার থুতনি ধরে উপর দিকে করে আশির তার দিকে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, তোর জেদ কাকে দেখাস? একদম জেদ দেখানোর চেষ্টা করবি না, আমার একদম পছন্দ না এসব কান্নাকাটি মেরো ড্রামা। কিছু না করতে কাঁদছিস কেন? কান্না করতে হলে সঠিক কারণে কান্না করবি, এমনিতেই কেন কাঁদবি? এশা কান্না থামিয়ে চোখে চোখ রেখে বলল, ছাড়ুন আমাকে, আপনি একটা নির্দয় মানুষ, আমি কাউকেই জেদ দেখাচ্ছি না, আমি এমনই। আশির কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে থুতনিতে হাত বুলিয়ে বলল, এই তেজের জন্যই তো আমার তোকে এত ভালো লাগে সুইটহার্ট। তোর তেজ, তোর জেদ, তোর পাগলামি সবই আমাকে ঘায়েল করে দেয়। তোর এই চোখে নিজের জন্য ধ্বংস দেখলেও সে ধ্বংসের রাজ্যের প্রতি আমার একটু বেশি আকর্ষণ। এশা খেপে গিয়ে বলল, ছাড়ুন, বলেছিলাম দূরে থাকবেন আমার কাছ থেকে, চলে তো গিয়েছিলেন, তাহলে কেন আবার এসেছেন? আশির এশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় তবে শান্ত গলায় বলল, তোর আত্মায় আবদ্ধ হতে এসেছে, দূরে থাকার জন্য এত কাছে আমি আসিনি। কিন্তু মনে রাখবি, তোর রাগ, জেদ, তেজ সব কিছু আমার কাছে তুচ্ছ। আমি তোর কাছে থাকতে এসেছি, আর আমি জানি তুই আমার কাছে থাকতে চাস।
এশার কপালে ছোট্ট কেশবেণীগুলো অগোছালোভাবে পড়েছে, আর তা চোখের উপরে ছড়িয়ে পড়ায় এক নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করেছে। সে বেবি হেয়ারে তার চোখের পাপড়ি যেন এক অলঙ্ঘনীয় বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। তার দুটি ডাগর ডাগর চোখ অত্যন্ত গভীর, যেন এক বিস্ময়কর মায়ার সমুদ্রের গভীরে নিমজ্জিত আছে। সে চোখে ভয়ের এক চাপা অস্থিরতা আছে, যেন আতঙ্কের তরঙ্গ তার শান্ত প্রান্তরে দোলা দিচ্ছে। আর চোখ দুটি একে অপরের সাথে যেন অবিরত যুদ্ধ করছে। আশির কিছুটা নরম হলো, তার দৃষ্টির গহীনে এক অদ্ভুত আবেগের ঝংকার দেখা দিল। সে এশার চোখে চোখ রেখে তার দুটি কোমল হাত মৃদু করে ধরল, তারপর এক গভীর শ্বাস নিয়ে বলল, তোমার চোখে এমন এক মাধুর্য আছে যা আমাকে অচেতনভাবে তোমার কাছে টানে। কি আছে সে চোখে, এসা যান? এশা ভয়ের মিশ্রণে অস্থিরতায় তার হাতগুলো মোচড়াতে মোচড়াতে কিছুটা ভীত হয়ে বলল, আম- আমি জানি না আশির, দয়া করে হাতটা ছাড়ুন প্লিজ। আপনার দৃষ্টিতে আমি বারবার হারিয়ে যাই।